সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছে, বাংলাদেশের জাতীয় কি বলে ন্যাশনাল সিকিউরিটি বলতে কিছু নাই। বাংলাদেশের ভিতরে যত্রতত্র এখন ভারত যা ইচ্ছা তা করছে, কখনো ইসকনের নামে, কখনো হিন্দুর নামে, কখনো আওয়ামী লীগের ছদ্মবেশে ব্যাখ্যা করেছি। এনজিওর লোকরা কিন্তু কারোর সাথে সমস্যা করতে চায় না, ওরা একটা মধ্যপন্থা অবস্থান গ্রহণ করে যে কারোর সাথে মারামারিতে যাবে না, কারোর সাথে খারাপ সম্পর্কে যাবে না। নাও বাংলাদেশের এই 16 বছরের ধ্বংসপ্রাপ্ত দেশে সংস্কার করতে হলে অনেক মানুষকেই অসন্তুষ্ট করতে হবে এবং এটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু কোনো প্রকার সংস্কার হচ্ছে না এবং যাদেরকে বসানো হচ্ছে এরা কোনো সংস্কার করার মতো যোগ্যতা, ক্ষমতা, জ্ঞান, অভিজ্ঞতা কিচ্ছু নেই। যে ডক্টর মোহাম্মদ ইউনূস 1500 ছাত্র ছাত্রী জনতা এবং শিশুর হত্যার রক্তের উপর দিয়ে এই সরকারে বসেই এটাকে বিপ্লবী সরকার না বলে উপদেষ্টা সরকার বানিয়ে দিয়ে ওখানেই বিপ্লবটাকে গুম করে ফেলেছে। হাসিনা তো 16 বছর গুম করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পয়লা দিনই গুম করতে শুরু করেছে। যে বিপ্লবের চেতনাটা আছে, এই বিপ্লবের চেতনাটাকে গুম করে নিয়ে উনি এই মাহফুজ আলমদের মতো লোকদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে স্বজনপ্রীতি চলছে চিটাং এর লোকজনকে নিয়োগ দিয়ে উনি একটা যাত্রা পার্টির এই ফারুকি টারুকি এদের মতো উপদেষ্টা বানিয়ে সমস্ত অখাদ্য কুখাদ্য অযোগ্য লোকজনদেরকে 2-4 জন ছাড়া বাকি সবগুলাকে উপদেষ্টা বানিয়ে এই শহীদ ছাত্রছাত্রী জনতা এবং জীবিত বাংলাদেশিদের সাথে মশকরা করছেন। উনি বাংলাদেশিদের জীবনের চেয়ে, বাংলাদেশিদের সমস্যার চেয়ে এখন আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক মঞ্চে উনি যেহেতু বক্তৃতা দিতে বেশি আনন্দ পান এবং মনোযোগ বেশি পান পশ্চিমাদের, সেই জন্য বাংলাদেশের সকল সমস্যা ছেড়ে 3 মাসের মাঝখানে কিন্তু কয়েকবার বিদেশ চলে গেলেন। এর মাঝখানে কিন্তু জলবায়ু পরিবর্তনের সেই পরিবেশেও যোগদানটা ওনার জন্য অত্যন্ত জরুরি ছিল, যেহেতু এইখানে বাংলাদেশের এই যে এত বছর ধরে এত কিছু জলবায়ুর কি বলে সভা হচ্ছে, আন্তর্জাতিক সভা, তাতে কিন্তু বাংলাদেশের কিছুই আসে যায় নাই। 2-4টা পয়সা যা এসেছিল তা কিন্তু ওই স্বৈরাচারী হাসিনাই খেয়ে দিয়েছে। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোকাস হচ্ছে এখন আন্তর্জাতিক বিষয়, কারণ ওখানে না গেলে উনি মজা পান না। দেশের ভিতরে বসে এই যে আমি কিছুদিন আগে পড়ছিলাম, যদিও উনি 11-র কুশীলবের একজন, তারপরও 11-র উপদেষ্টার একজন জিল্লুর রহমান উনি পত্রিকায় লিখেছেন যে এই বর্তমান ডক্টর ইউনূসের উপদেষ্টাদেরকে দেখা যাচ্ছে শুধু অফিসার ঘরে বসে থাকছে, কাউকে কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে না। যাদের উপর দিয়ে একটা বেসিক কমন সেন্স, যাদের আত্মাহুতির কারণে আজকে দেশ স্বৈরাচারী হাসিনা মুক্ত হলো, যদিও স্বৈরাচারী হাসিনার দোষর মুক্ত হয়নি, বাট কমসে কম যেটা বাংলাদেশের মানুষের কাছে মনে হয়েছিল 16 বছর বহু আগের থেকেই যে একে বোধহয় সরানো যাবে না। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলা তাদের জীবন দিয়ে স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করলো। অথচ কতটুকু মূর্খতার পরিচয় দিতে পারে এই ডক্টর ইউনূস সরকার, তথাকথিত যাত্রা পার্টির এবং এনজিও পার্টির সরকার, যে তাদের কাছে এই আহত এবং পারিবারিকভাবে বিপদগ্রস্ত যাদের বাচ্চা আছে তাদের দুধ পর্যন্ত কিনে খাওয়াতে পারছে না, এদের কোনো সমস্যা যেন তাদের কাছে কোনো প্রায়োরিটি না, এটা কোনো কি বলে প্রাধান্যের মাঝখানেই পড়ে না। তারা ফারুকির মতো রাস্তাঘাটের লোকজনকে, নট্টাঙ্কিদেরকে তুলে এনে মন্ত্রীর পর্যায়ে বসিয়ে দিতে পারে, কিন্তু যারা এই দেশকে স্বাধীন করলো তাদের জন্য ডক্টর ইউনূসের কোনো সময় নাই। ডক্টর ইউনূস সারা পৃথিবীর সামনে নোবেলের পরিচয় পেয়েছেন, নোবেল পশ্চিমের ওনাকে নোবেল দিয়েছেন। দুঃখিত, আমি আবার নাটক করে কথা বলতে পারি না, আমি স্পষ্টই বলবো। কিন্তু উনি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী কিভাবে চলে, তার কি কাঠামো, বা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলে বা কি ধরনের কাঠামোতে চলে, উনার জ্ঞান সেই ব্যাপারে শূন্য। যার ফলে এই 3 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রশাসন ব্যর্থ, 99% ব্যর্থ না, 100% ব্যর্থ।
এখন আপনি বলতে পারেন মাত্র তো 3 মাস হয়েছে। শোনেন, না 3 মাসে হচ্ছে সেই প্রশ্ন যাওয়ার আগে আমরা বলবো, আমরা জানতে চাই যে শেষে যে তিনজনের মধ্যে যে বিতর্কিত 2 জন, তারা কার পছন্দে আসলো? মানে সেটা কিন্তু আমরা আদৌ জানতে পারছি না। ১ম এ ওনারা কার পছন্দে আসলো, তারপরে এই ৩ জন কার পছন্দে আসলো, সেটা কিন্তু আমরা জানতে পারছি না। আচ্ছা, অনেকেই অ্যাকিউজ করেন, আমি দেখি অনলাইনে, যেহেতু মন গড়া কথা অনেকেই অনেক বলতে পারেন, অনেকেই দোষ দিয়ে থাকেন জেনারেল ওয়াকার সেনাপ্রধান করছে। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার, এই নাটকীয় সরকার, কি বলে এটাকে, এই এনজিও সরকার গঠন করার পর থেকে একটা উপদেষ্টা নিয়োগের আগে কিন্তু জেনারেল ওয়াকারের কোনো পরামর্শ নেওয়া হয় নাই, ওনার সাথে আলোচনা করা হয় নাই। এই তথাকথিত উপদেষ্টা, এই ফারুকি মারুকি তো বাদেই দিলাম, তার আগে তাদেরকে নিয়ে আলোচনা করা হয় নাই। আর ফারুকির মতো লোকদেরকে সেনাপ্রধানের চেনার কথা না, জানার কথা না, এদেরকে কেজ এবং চেনার কথা, জানার কথা। অনেকেই তো বলছে নাটের গুরু হচ্ছেন এই সেনাপ্রধান। না শুনেন, অনেক কিছুই ঢালাও ভাবে শুনেন। সেনাবাহিনী হাসিনাকে, দেশকে হাসিনা মুক্ত করলেও সেনাবাহিনীর দোষ, না করলেও সেনাবাহিনীর দোষ। শুনেন, যখন এটা হচ্ছে এই হুজুগের জাতির অনেক কিছু আপনাকে চিন্তা করতে হবে। আর যত কথাই বলেন, অনেকবার ব্যাখ্যা করেছি, আমার ব্যক্তিগত লাইভেও আমি ব্যাখ্যা করেছি, আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ব্যাখ্যা করেছি। জেনারেল ওয়াকারের মতো একটা শান্ত শিষ্ট ভদ্রলোক তো দূরের কথা, একটা চরম খারাপ লোকজন যদি থাকতো এখানে, আগের আজিজ ফাজিজ, তারপরে শফিউদ্দিন কফিউদ্দিন যারা ছিল, এরা যদি থাকতো, হাসিনা কিন্তু বাংলাদেশেই থাকতো। 1500 না, কমসে কম লাখখানিকের মতো মানুষ মারা যেত, তার আগে হয়তো যদি কিছু নড়াচড়া হতো। জেনারেল ওয়াকারের মতো ঠান্ডা মাথার মানুষ, যে যত কথাই বলুক, এখন কিছু চিরসত্য আছে, আত্মীয়। এখন কি উনি কি আত্মীয় তওবা করে আত্মীয়তা বাদ দিতে পারে? উনার আত্মীয়তা রক্তের আত্মীয়তা না। হাসিনার বাড়ি এক জায়গায় আর উনার বাড়ি আরেক জায়গায়। উনার বাড়ি হচ্ছে শেরপুর, হাসিনার বাড়ি কোথায় এটা তো আমার বলার দরকার নেই। উনি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জায়গার। এবং উনাকে সেইভাবে উনার বিয়ে হয়েছে উনি যখন ইয়াং তরুণ অবস্থায়, কোনো হাসিনার সম্পর্কে উনার বিয়ে হয় নাই। প্লাস জেনারেল ওয়াকারের শ্বশুর শাশুড়ি কিন্তু ভালো মানুষ, খারাপ মানুষ না। তো যে আমি যা বলি বাস্তব কথা বলি। সুতরাং আজকে যদি উনার জায়গায় অন্য একটা জেনারেল থাকতো, বাংলাদেশে এই গণহত্যার পরিমাণ আরো 10 গুণ, 20 গুণ, 30 গুণ হতো। এগুলা মানুষকে বোঝাতে আর বোঝাতে চাই না। মানে কাদের পরামর্শে চলছে ডক্টর ইউনূস? আমি সেখানেই আসছি। আপনি এই যে নট্টাঙ্কিনদেরকে আনা হচ্ছে, যাত্রা পার্টির ফারুকি এদেরকে আনা হচ্ছে, আপনি খেয়াল করে দেন অঙ্কটা। এই যে নাটের গুরু শয়তান হচ্ছে আপনার ওই আসিফ নজরুল। ও 3 মাসের সময় জানে, সে কিন্তু বিদেশ বেড়াতে শুরু করেছে। তার মাঝখানে সে করেছে কি, এগুলোকে আপনারা খবর রাখতে হবে, এগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে। সে কিন্তু ওই যে ছাত্রদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল, কথা শুনেছেন তারা কি দল করছে, তারা এখন দেশের সংস্কারের কাজ না করে সরকারি টাকায়, জনগণের টাকায়, জনগণের উপকারের জন্য কোনো সংস্কার না করে তারা রাজনৈতিক দল গঠনে ব্যস্ত। আচ্ছা, রাজনৈতিক দল কে করলো না করলো এটা আমার মাথা ব্যথা না, তাতে এটা তাদের গণতান্ত্রিক বা স্বাধীনতা। কিন্তু যারা সরকারে বসে আছে, সরকারের অর্থ ব্যয় করে, জনগণের অর্থ ব্যয় করে কোনো রাজনৈতিক দল করতে পারার কথা না, এবং সরকারের ক্ষমতাবান চেয়ারে বসে। সেখানে আসিফ মাহমুদকে বসানো হয়েছে, তথাকথিত ছাত্র সমন্বয়ক, তাকে বসানো হয়েছে। এলজিআরডি মিনিস্ট্রি তাকে দেওয়া হয়েছে। এলজিআরডি মিনিস্ট্রির কাজটা কি? এলজিআরডি মিনিস্ট্রি হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে উন্নয়নে তাদের হাত থাকে। উন্নয়নের হাত থাকা মানে কি? জনগণের পয়সা ছেটানোর হাত, এবং সেখানে মানুষকে ইনফ্লুয়েন্স করার একটা ক্ষমতা থাকে। যখনই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় বসে, তখন কিন্তু এলজিআরডির এই পদটা, এই ক্ষমতাটা পায় কিন্তু একজন শক্তিশালী মন্ত্রী। তো সেখানে দেওয়া হয়েছে, ছাত্র নেতাকে দেওয়া হয়েছে। তো এইটাকে সুদূর প্রসারী পরিকল্পনা বুঝতে হবে। আমার কথা হচ্ছে, ছাত্ররা নতুন প্রজন্মের রাজনৈতিক দল করুক, তারা 20টা দল করুক, তারা ক্ষমতায় আসুক, তাতে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এখানে আমার উদ্দেশ্য, পয়েন্ট কিন্তু সেটা না। পয়েন্টটা হচ্ছে, তোমরা আগ বাড়িয়ে উপদেষ্টা সরকারে বসেছ, বিপ্লবী চেতনার সেই প্রতিফলন ঘটাবে। তোমরা দেশের যেই সব সমস্যায় বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জর্জরিত, স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছে, বাংলাদেশের জাতীয় কি বলে ন্যাশনাল সিকিউরিটি বলতে কিছু নাই,
বাংলাদেশের ভিতরে যত্রতত্র এখন ভারত যা ইচ্ছা তা করছে, কখনো ইসকনের নামে, কখনো হিন্দুর নামে, কখনো আওয়ামী লীগের ছদ্মবেশে। এইসব বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন ব্যাংকের লোক। উনি হচ্ছে অর্থনীতি বুঝেন ভালো, ব্যাংক বুঝেন ভালো, উনি ইন্টারেস্ট রেট বুঝেন ভালো, কত বেশি ইন্টারেস্ট নেওয়া যায় ছোট টাকা দিয়ে, এগুলো উনি বুঝেন ভালো। এবং যাদেরকে এনজিও বসানো হয়েছে তারাও কিন্তু এইগুলো ভালো বুঝে। এনজিও লোকেদের আমি আগেও ব্যাখ্যা করেছি, এনজিও লোকরা কিন্তু কারোর সাথে সমস্যা করতে চায় না। ওরা একটা মধ্যপন্থা অবস্থান গ্রহণ করে, যে কারোর সাথে মারামারিতে যাবে না, কারোর সাথে খারাপ সম্পর্কে যাবে না। নাও বাংলাদেশের এই 16 বছরের ধ্বংসপ্রাপ্ত দেশে সংস্কার করতে হলে অনেক মানুষকেই অসন্তুষ্ট করতে হবে, এবং এটা দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু। কারণ এখন সন্তুষ্ট করে সবাইকে খুশি করে কাজ করা যাবে না। সেখানে কিন্তু কোনো প্রকার সংস্কার হচ্ছে না, এবং যাদেরকে বসানো হচ্ছে এরা কোনো সংস্কার করার মতো যোগ্যতা, ক্ষমতা, জ্ঞান, অভিজ্ঞতা কিচ্ছু নেই।